আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পরিমাণগত রসায়নের ধারাবাহিক 4 নম্বর লেকচারটা আজকে নেব। আমরা গত ক্লাসে মোলার দ্রবণ, মোলারিটি এবং মোলারিটির বিভিন্ন ধরনের অঙ্ক করেছি। কেমন? আজকে আমরা আলোচনা করব সেই ধারাবাহিকতায় নরমাল দ্রবণ, মোলারিটি, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, কীভাবে দ্রবণ প্রস্তুত করতে হয়, এই জিনিসগুলো আমরা আজকে জানবো। কেমন? তাহলে প্রথমে আমরা বলি বিভিন্ন ঘনমাত্রা দ্রবণ প্রস্তুতি, কিভাবে আমরা ল্যাবরেটরিতে দ্রবণ তৈরি করব। যদিও এটা আমরা ফার্স্ট ইয়ারের তোমার ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার ওখানে পড়েছি, তারপরে এখনও আমাদের একটু শিখতে হবে। ধরো আমাকে একটা প্রশ্ন আসলো, 100 ml 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ কিভাবে প্রস্তুত করবে। জাস্ট এটা একটা ল্যাবরেটরির কাজ, এই কাজটা কিভাবে আমরা করব। কেমন? আচ্ছা, যেমন আমি তোমাকে বললাম, এই তুমি একটা কাজ করো, তুমি 0.1 মোলার 100 ml এর একটা সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুত করো। তাহলে তুমি কিভাবে ল্যাবরেটরিতে কাজটা করবা? তোমার প্রথম কাজটা হচ্ছে প্রয়োজনীয় সোডিয়াম, প্রয়োজনীয় দ্রবের যে দ্রবটাই দেওয়া থাকুক, এখানে হচ্ছে প্রয়োজনীয় দ্রবের, দ্যাট মিনস সোডিয়াম কার্বনেটের কি পরিমাণ। কেমন? সোডিয়াম কার্বনেটের পরিমাণ নির্ণয় করবো আমরা। অর্থাৎ এই 0.1 মোলার 100 ml দ্রবণ তৈরি করতে কতটুকু সোডিয়াম কার্বনেট লাগবে, এটা আমাকে প্রথম নির্ণয় করতে হবে। প্রথম কাজটা কীভাবে নির্ণয় করব? আমরা জানি মোলারিটির যে সূত্রটা আছে, S = W × 1000 M × B। এই সমীকরণ ব্যবহার করে প্রয়োজনীয় সোডিয়াম কার্বনের পরিমাণ নির্ণয় করব। তাহলে সমীকরণটা কি? S = W × 1000 M × B। তাহলে W কতটুকু লাগবে? SMB/1000। অর্থাৎ আমরা ক্যালকুলেশন করে দেখলাম, মানগুলো বসে কত গ্রাম লাগবে? 1.06। অর্থাৎ 100 ml এর একটা দ্রবণ তৈরি করতে 0.1 মোলার সোডিয়াম কার্বনেট কতটুকু লাগবে? 1.06 গ্রাম। এবার এটাকে আমরা কি করব? একটা 100 ml আয়তন মাত্রিক ফ্লাক্স। কেমন? এটাকে ইংলিশে বলে বোলমেট্রিক ফ্লাক্স, আর বাংলা এটাকে বলে আমরা আয়তন মাত্রিক। দেখবা আমার লেকচার শিটে ওখানে একটু লেখা আছে আয়ন মাত্রিক, বলে তড়া ওঠে নাই, তোমরা একটু দেখে নিও। কেমন? এটা হবে আয়তন মাত্রিক, ওখানে লেখা আছে আয়ন মাত্রিক। যাই হোক, আয়তন মাত্রিক। কেমন? একটা ফ্লাক্সে নিব 100 ml এর, 100 ml নিয়ে এখানে একটা ফানেল বসাবো। একটা ফানেল না বসিয়ে তার কি করব, যে আমি এই যে পরিমাণটা কিভাবে আমি ব্যালেন্স করব, মাপবো, এটা একটা ডিজিটাল ব্যালেন্স দ্বারা। ঠিক আছে? একটা ডিজিটাল ব্যালেন্স দ্বারা এটা আমরা মাপবো। মেপে আমি এখানে যে একটা কাগজের উপরে রেখে মাপবো, মাইপা আমি এখানে ঢেলে দিই, দিয়ে অল্প একটু পানি যোগ করে আমি ভালো করে বোলমেট্রিক ফ্লাক্সটাকে নাড়িয়ে চাড়িয়ে এই সোডিয়াম কার্বনের দ্রবণটাকে দ্রবীভূত করে দিব। দ্রবীভূত করে এবার আস্তে আস্তে এখানে পানি যোগ করতে থাকবো। এই যে দাগ পর্যন্ত, ফ্লাক্সের যে নির্দিষ্ট একটা দাগ আছে, কেমন? এই যে নির্দিষ্ট দাগ, এই নির্দিষ্ট দাগ পর্যন্ত আমি পানি দ্বারা আস্তে আস্তে পূর্ণ করব। দ্রবণটাকে আগে দ্রবীভূত ভালো করে পূর্ণ করলে হয়ে যাবে 100 ml এর 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ। আশা করি তোমরা সবাই ল্যাবরেটরিতে দ্রবণ প্রস্তুত করতে পারবা। কেমন? এই পদ্ধতি ব্যবহার করে। তো প্রথম কি করব, যার পরিমাণ, যে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করব, আমরা মেজারমেন্ট করব এই সূত্র ব্যবহার করে। ওই পরিমাণটাকে বের করে ডিজিটাল যে ব্যালেন্স, ওটা দ্বারা মেপে আমি একটা ফানেল দিয়ে কি করব, ওই যত ml দ্রবণ তৈরি করবা ওই মাপের একটা আয়তনমাত্রিক ফ্লাক্স নিয়ে অল্প একটু পানি দিয়ে আগে দ্রবীভূত করতে হবে ভালো করে, তারপর পাতিত পানি যোগ করে, ডিস্টিল ওয়াটার। কেমন? পাতিত পানি যোগ করে দাগ পর্যন্ত পূর্ণ করব। তখনই হয়ে যাবে ওই ঘনমাত্রার তুমি যতটুকু দ্রবণ তৈরি করবা ওই নির্দিষ্ট আয়তনের দ্রবণ। ওকে, আশা করি তোমরা বুঝতে, একেবারে সহজ। আজকাল লেকচারটা এত মজার লেকচার, একেবারে সহজ। কেমন? তোমরা সাথে সাথে পড়লে মুখস্থ হয়ে যাবে, কোনো তেমন জটিল কিছুই নেই, অঙ্ক নাই। কেমন? তাহলে ছোট্ট একটু অঙ্ক আছে। তাহলে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোলাল দ্রবণ। কেমন? মোলালিটি। তারপর মোলাল দ্রবণ পড়াবো, মোলালিটি। কেমন? মোলালিটি খুবই ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাটা পরীক্ষাতে আসলে 99% বা 98% স্টুডেন্টরা ভুল করে সংজ্ঞাটা। তাহলে সংজ্ঞাটা আমি একটু লিখি, তারপর তোমাদের বুঝাই। মোলাল দ্রবণ হচ্ছে 1000 গ্রাম বা 1 কেজি, 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের
মূল সংখ্যাকে ওই দ্রবণের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট দ্রবের মোলালিটি বলে। কেমন? মোলালিটি বলে। তাহলে মোলালিটি অর্থাৎ আমরা যে দ্রবণের গণমাত্রা নির্ণয়ের অনেকগুলো রাশি আছে। মোলারিটি গত ক্লাসে পড়াইলাম, মোলালিটি আছে, নরমালিটি আছে, শতকরা পরিমাণ আছে, পিপিএম আছে, পিপিবি আছে, পিপিটি আছে, আমরা ধারাবাহিক আলোচনা করব। তাহলে মোলালিটি কেমন? মোলালিটি W1 ইন্টু 1000 M ইন্টু W2। আমি প্রত্যেকটা বুঝাবো। W1 হচ্ছে দ্রবের ভর, W1 হচ্ছে দ্রাবকের ভর, আর M হচ্ছে তোমরা জানো দ্রবের আণবিক ভর। কেমন? তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি? কোনো তাপমাত্রা কিন্তু বলি নাই, কোনো তাপমাত্রা এখানে কোনো কাজ নাই, তাপমাত্রা এখানে নাই। 1 কেজি দ্রাবকে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাকে ওই দ্রবণের সংশ্লিষ্ট দ্রবের মোলালিটি বলে। আর মোলারিটি ছিল নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে আয়তনে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি হয়। দ্রবণের টোটাল আয়তনের হয় মোলারিটি। আর এখানে কোনো তাপমাত্রা নাই। আর মোলালিটি হয় মানে টোটাল দ্রবণের পরিমাণের উপর নির্ভর করে। টোটাল যে দ্রবণটা এখানে তৈরি হবে, দ্রব প্লাস দ্রাবক, তাদের পরিমাণের উপরে, আয়তনের উপরে না। তাহলে আমরা কি করব? যেমন আমরা আমরা নিলাম, এখানে 1 কেজি পানি নিব। কি নিব? ধরো 1 কেজি পানি, এখানে কোনো কিছু দ্রবীভূত করব। যেমন আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করি, ধরো যতটুকুই দ্রবীভূত করি, ধরো যদি আমি 1 কেজিতে 1 মোল দ্রবীভূত করি, কত মোল? 1 মোল, দ্যাট মিন 40 গ্রাম দ্রবীভূত করি, তখন এইটা কত? তখন যে দ্রবণটা তৈরি হবে এটি হবে 1 ছোট হাতের M। কেমন? 1 M সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, অর্থাৎ 1 মোলার। এটার নামই হবে কত? 1 মোলাল। মোলাল, মোলাল। এটা হবে 1 মোলাল দ্রবণ। তাহলে একটু খেয়াল করো, এই যে মোলারিটি আর নরমালিটির মধ্যে একটু ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স। মোলারিটি হয়েছিল, মোলারিটির সংজ্ঞাটা কি ছিল দেখো, S সমান W ইন্টু 1000 M ইন্টু B, অর্থাৎ দ্রবণের আয়তনের সাথে সম্পর্কিত হয়েছিল। ঠিক আছে? নির্দিষ্ট তাপমাত্রা। আর এখানে কিন্তু দ্রবণের আয়তন নাই, এখানে কি? এটা হচ্ছে দ্রাবকের ভর, দ্রবের ভর। 1 কেজি দ্রাবকে বা 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাকে ওই দ্রবণের সংশ্লিষ্ট দ্রবের, তাহলে দ্রবের হয় মোলালিটি, দ্রবের সংশ্লিষ্ট দ্রবের হয় মোলালিটি, আর দ্রবণের আয়তনের হয় মোলারিটি। তাহলে সংশ্লিষ্ট দ্রবের যে পরিমাণ এটা হচ্ছে মোলালিটি, আর দ্রবণের আয়তনের হয়েছিল কি? মোলারিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মোলালিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল নয়। তাহলে ছোট্ট একটা প্রশ্ন আমি এখানে করে দেই, যে প্রশ্ন হচ্ছে মোলালিটি কেমন? মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কেন? পারবো না আমরা? মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয় কেন? আগে আমি সংজ্ঞা লিখবো। 1000 গ্রাম দ্রাবকে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাকে ওই দ্রবণের সংশ্লিষ্ট দ্রবের মোলালিটি বলা হয়, অর্থাৎ মোলালিটি সমান W ইন্টু 1000 M ইন্টু B। এই সূত্রটা দিলে দিব, না দিলে নেই, অসুবিধা নাই, দিয়ে দাও, দিয়ে দিলে ভালো। তাহলে দেখা যায় মোলালিটি দ্রবণের আয়তনের উপর নির্ভরশীল নয়। ঠিক আছে? আয়তনের উপর নির্ভরশীল নয়। তাপমাত্রা বাড়ালে দ্রবণের আয়তন বাড়বে। ঠিক আছে? এখানে টোটাল কি? ধরো 1 কেজি পানি নিলাম, এর ভিতরে দ্রাবক মিলে ধরো 1 কেজি হলো। কেমন? 1 কেজি আমি একটা দ্রবণ নিলাম। এখন তাপমাত্রা বাড়াবো, দ্রবণের আয়তন বাড়বে। তো দ্রবণের আয়তন বাড়লে তো আর কি হবে না, ওই ভরের কোনো পরিবর্তন হবে না। এখন দ্রব এবং দ্রাবক টোটাল তাদের পরিমাণটা কত থাকবে? নির্দিষ্ট থাকবে। সুতরাং আমরা বলতে পারি মোলালিটি তাপমাত্রার উপরে নির্ভরশীল না। বুঝতে পারছি? এই কারণে মোলারিটির চেয়ে মোলালিটি ব্যবহার কিন্তু অধিক উপযোগী, কারণ এর তাপমাত্রা বাড়লে বা কমলে দ্রবণের গণমাত্রার কোনো পরিবর্তন হয় না। তাই মোলারিটির চেয়ে মোলালিটি ব্যবহার কিন্তু অধিক উপযোগী।
বুঝতে পারছো? তাই এখান থেকে অনেক অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে, কেমন, যে প্রশ্নটা আমি একটু লিখি, এই যে এরকম প্রশ্ন, যে মোলারিটি ও মোলালিটি কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল, কেমন, ব্যাখ্যা করো। অথবা মোলারিটি কোনটি ব্যবহার অধিক উপযোগী ব্যাখ্যা করো। খুবই খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা যদি এটা পরীক্ষাতে আসে, আগে মোলারিটির সংজ্ঞা লিখবো, মোলালিটির সংজ্ঞা লিখবো। যদি আমরা এই গাণিতিক সমীকরণটা লিখতে পারি তাহলে ভালো, বলবো। তারপর যে মোলারিটির সংজ্ঞা থেকে দেখা যায় মোলারিটি দ্রবণের আয়তনের সাথে সম্পর্কিত, এই জন্য তাপমাত্রা বাড়ালে বা কমালে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়, মোলারিটিও পরিবর্তন হয়ে যায়। অপরপক্ষে মোলালিটি আয়তনের সাথে সম্পর্কিত না, এখানে দ্রাবক উভয়ই গ্রামে প্রকাশিত। তাপমাত্রা বাড়ালে দ্রবণের আয়তনের পরিবর্তন হলো, দ্রবণের পরিমাণ অপরিবর্তিত থাকবে, ঠিক আছে, অর্থাৎ বরের কোনো এক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না। তাই মোলালিটি তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না। এই কারণে মোলারিটির চেয়ে মোলালিটি ব্যবহারই অধিক উপযোগী। দুইটা প্রশ্নের উত্তর কিন্তু 99% এক। শুধু যদি বলে কোনটি ব্যবহার অধিক উপযোগী, লাস্টের লাইনটাই লিখবে। এই কারণে যেহেতু মোলারিটি তাপমাত্রা দ্বারা পরিবর্তিত হয়ে যায়, তাই মোলারিটি ব্যবহার অধিক উপযোগী না। কোনটা ব্যবহার অধিক উপযোগী? মোলালিটি। আশা করি তোমাদের বুঝাইতে পারছি কেমন ব্যাপারটা। ওকে, এখন আসো, এই যে আমরা মোলালিটি পড়লাম, পরীক্ষাতে আসতে পারে মোলালিটি কি, তুমি সংজ্ঞা লিখলা, গিয়ে দেখলা এটা আসছে মোলাল দ্রবণ কি, মোলাল দ্রবণ। তাহলে আমরা মোলাল দ্রবণের সংজ্ঞাটা এখান থেকে লিখতে পারবো যে 1 কেজি দ্রাবকে কোনো পদার্থের যদি 1 মোল দ্রবীভূত থাকে, 1 কেজি দ্রাবকে বা 1000 গ্রাম দ্রাবকে 1 মোল পদার্থ দ্রবীভূত থাকলে তাকে ওই দ্রবণের সংশ্লিষ্ট দ্রবের মোলাল দ্রবণ বলে। আমি আর সংজ্ঞাটা লিখলাম না, আমার লেকচার শিটে তো আছে সংজ্ঞাগুলো, কেমন। তাহলে 1000 গ্রাম দ্রাবকে যদি 1 মোল পদার্থ দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের সংশ্লিষ্ট দ্রবের মোলাল দ্রবণ বলে। পরীক্ষাতে স্টুডেন্ট আসলে এভাবে লেখে যে 1 কেজি দ্রাবকে 1 মোল পদার্থ দ্রবীভূত থাকলে তাকে মোলাল দ্রবণ বলে। আসলে কিন্তু হলো না, মোলাল দ্রবণ দ্রবণের হয় না, মোলাল দ্রবণ হয় দ্রবণে যে দ্রব আছে ওই দ্রবের উপর নির্ভর করে মোলাল দ্রবণ। আচ্ছা, আশা করি একটু সংজ্ঞাটা অনেক জটিল, আমি তো বললামই 99% স্টুডেন্টই ভুল করে, ঠিক আছে, মোলাল দ্রবণ। তারপর আমরা চলে যাব নরমালিটি, কেমন, নরমালিটি। দেখো, নরমালিটি পড়তে গেলে যে জিনিসগুলো আগে আমাদেরকে জানতে হবে, তুল্য দ্রবের তুল্য বর কি, তুল্য সংখ্যা কি, এই জিনিসটা আমরা আগে একটু ডিটেলস আলোচনা করে আমি নরমালিটির মধ্যে ফিরব, কেমন। তাহলে দেখো, আমরা নরমালিটি জানতে গেলে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বা বিভিন্ন পদার্থের তুল্য সংখ্যা বা তুল্য বর, এই জিনিসটা আমাকে জানতে হবে, কেমন। যেমন অ্যাসিডের তুল্য বর কীভাবে নির্ণয় করে, অ্যাসিডের আণবিক বর বা অ্যাসিডের তুল্য সংখ্যা বাই তার ক্ষারকত্ব, কেমন। তারপর ক্ষারের তুল্য বর কীভাবে নির্ণয় করে, ক্ষারের আণবিক বর বাই ক্ষারের তুল্য সংখ্যা বাই তার অম্লত্ব। দেখো, অম্লত্ব ক্ষারকত্ব কি, তুল্য সংখ্যা, তুল্য বর, একটা টপিক্সে আমরা ডিটেলস আলোচনা করব। আজকে যতটুকু লাগে এটুকু আমরা আলোচনা করব, কারণ ওই টপিক্সে গেলে আজকের লেকচারটা মাটি হয়ে যাবে, বুঝতে পারছো। আচ্ছা, তাহলে আমরা কিভাবে অ্যাসিডের তুল্য বর নির্ণয় করবো, কেমন। ধরো একটা অ্যাসিডের তুল্য সংখ্যা, কারণ আমাকে তুল্য বর বাড়ি করতে গেলে তুল্য সংখ্যা আমাকে জানতেই হবে, কেমন। তুল্য সংখ্যা যেই কথা তার ক্ষারকত্ব একই কথা। যেমন একটা অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে একটি অ্যাসিড জলীয় দ্রবণে যতটি হাইড্রোজেন আয়ন দেয় তার তুল্য সংখ্যা তত বা তার ক্ষারকত্ব তত, কেমন। তাহলে একটা অ্যাসিড জলীয় দ্রবণে যতটা হাইড্রোজেন আয়ন দেয়, কেমন, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, কেমন, যেমন এত এক তুল্য সংখ্যা, তুল্য সংখ্যা কত, 1, কারণ ওর জলীয় দ্রবণে কটা হাইড্রোজেন আয়ন দিতে পারবে, একটা। আমি যদি বলি সালফিউরিক অ্যাসিডের, কেমন, সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা কেমন, কত হবে, 2, কারণ সে জলীয় দ্রবণে কয়টা হাইড্রোজেন আয়ন দিতে পারে, সে জলীয় দ্রবণে 2টা হাইড্রোজেন আয়ন দিতে পারে, তুল্য সংখ্যা। তাহলে আবার যদি আমি বলি H3PO4, তার তো তুল্য সংখ্যা কি, 3, কারণ সে জলীয় দ্রবণে 3টা হাইড্রোজেন আয়ন দিতে পারবে, বুঝতে পারছি ব্যাপারটা। হ্যাঁ,
তাহলে আমরা অ্যাসিডের তুল্য সংখ্যাটা খুব সহজে বের করতে পারি। জলীয় দ্রবণে যতটা হাইড্রোজেন আয়ন দিবে তার তুল্য সংখ্যা তত। তবে ব্যতিক্রম আছে, কেমন ব্যতিক্রম? ব্যতিক্রম অনেকগুলো আছে, যতটা দরকার আমি একটু দেখাই। যেমন S3PU3, যেমন এত এর তুল্য সংখ্যা হচ্ছে 2। এখন তুমি বল স্যার এখানে তো 3টা হাইড্রোজেন আয়ন দিবে না, এখানে 3টা হাইড্রোজেন আয়ন সে দিতে পারবে না। কেন দিতে পারবে না আমি পরে বুঝাচ্ছি। আচ্ছা, তারপর S3PU2 এর তুল্য সংখ্যা হচ্ছে 1। সে কিন্তু জলীয় দ্রবণে মাত্র কয়টা হাইড্রোজেন আয়ন দিবে? সে জলীয় দ্রবণে 2টা হাইড্রোজেন আয়ন দিবে। আর সে জলীয় দ্রবণে কয়টা হাইড্রোজেন আয়ন দিবে? সে 1টা হাইড্রোজেন আয়ন দিবে। এই কারণে তার তুল্য বড়। এখন কেমনে বুঝবো সে জলীয় দ্রবণে 1টা দিবে, সে 3টা দিবে? হ্যাঁ, একটু বুঝার সিস্টেম আছে, কেমন? ওইটা একটু বলে নেই। ক্ষারের তুল্য সংখ্যা হচ্ছে একটি ক্ষার জলীয় দ্রবণে যতটা হাইড্রোক্সিল আয়ন দেবে তার তুল্য সংখ্যা তত। সে জলীয় দ্রবণে যতটা হাইড্রোক্সিল আয়ন দেবে তার তুল্য সংখ্যা তত। যেমন আমি যদি বলি সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা কয়টা হাইড্রোক্সিল আয়ন? 1টা, 1। কেমন? সে 1টা হাইড্রোক্সিল আয়ন দেবে, একটি জলীয় দ্রবণে 1টা হাইড্রোক্সিল আয়ন দেবে, 1টি। কেমন? তার তুল্য সংখ্যা 1। আমি যদি বলি ব্যতিক্রম আছে, আমি বলবো যদি বলি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য সংখ্যা 2, কারণ জলীয় দ্রবণে 2টা হাইড্রোক্সিল আয়ন দেবে, ইত্যাদি। আচ্ছা, আমি এবার ব্যতিক্রমগুলো একটু আলোচনা করি। যেমন এই যে এদেরকে কীভাবে বলবো? সে আবার একটু আগে আমরা বললাম S3PU4 এর তুল্য সংখ্যা আবার কিন্তু 3, সে 3টা দেবে। কেমনে বুঝবো? দেখো একটু ব্যাপারটা। এটা আমি ফার্স্ট ইয়ারেও 4র্থ অধ্যায়ে একটু বলছিলাম আমি, কেমন? দেখো একটু খেয়াল করো কীভাবে। আমি যদি এদের গাঠনিক সংকেত খেয়াল করবো, কেমন? যেমন আমি যদি এই যে S3PU4 এর গাঠনিক সংকেত চিন্তা করি, দেখো কি হয়? P। যদি এর গাঠনিক সংকেত আমরা বের করি, POS, এটা হচ্ছে তার গাঠনিক সংকেত। মনে রাখবা, কোনো যৌগে যতটা OS মূলক থাকবে সে কিন্তু এই হাইড্রোজেন আয়নগুলো জলীয় দ্রবণে ছেড়ে দিতে পারে। এই কেন? আমি জানি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে। আমরা জানি কি এটা হচ্ছে নেগেটিভ, এটা হয় কি পজিটিভ। অর্থাৎ তাদের শেয়ারকৃত ইলেকট্রন অক্সিজেন যখন নিচের দিকে চলে আসে বন্ধনটা কিন্তু দুর্বল হয়ে যায়। তো সুতরাং সে জলীয় দ্রবণে H+ আয়নটা দিতে পারে। এই কারণে কয়টা OS আছে? 1টা, 2টা, 3টা, 3টা সে ছেড়ে দিতে পারে। কেমন? এই যে এটা একটা। এখন ধরো যদি আমি এটার কথা চিন্তা করি, এই যে এটার কথা চিন্তা করি, তাহলে দেখবা এর ভিতরে তোমার অক্সিজেন একটা কম আছে, তার গাঠনিক সংকেত হচ্ছে এই। কেমন? তাহলে সে কয়টা OS মূলক আছে? যে 1টা, 2টা দিতে পারবে। তাহলে এই যৌগটা কয়টা? দেখো হাইড্রোজেন কিন্তু 3টা আছে, একটা PH বন্ধন আছে, এই যে PH বন্ধন, এটা কিন্তু ভাঙবে না জলীয় দ্রবণে, এটা আয়নিত হবে না। কারণ ফসফরাস আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মক পার্থক্য বেশি ডিফারেন্স না, যার কারণে এটা ভাঙে না জলীয় দ্রবণে। তাহলে এখান থেকে কয়টা হাইড্রোজেন আসবে? এখান থেকে 2টা হাইড্রোজেন আয়ন আসবে। যদি এটার কথা চিন্তা করো, কেমন? যদি আমি এটার কথা চিন্তা করি, এটার গাঠনিক সংকেত, ওখানে কিন্তু আর একটা OS কমে যাবে। কেমন? তাহলে এখানে কি হবে? তোমার জলীয় দ্রবণে 2টা হাইড্রোজেন আয়ন আসবে, PU2। তাহলে সে কি একটা OS মূলক আছে, এখান থেকে 1টা হাইড্রোজেন আয়ন আসবে। বুঝতে পারছো ব্যাপারটা? এই কারণে আমরা এই গাঠনিক সংকেত দেখে আমরা বলতে পারি কার ভিতরে কয়টা OS মূলক আছে। ঠিক আছে? ওই OS মূলকগুলোই সাধারণত ওখান থেকে আমরা হাইড্রোজেন আয়ন হিসাবে ওখানে পেয়ে যাব, যে জলীয় দ্রবণে কয়টা হাইড্রোজেন আয়ন দেবে। যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, সে কিন্তু 2টা দেবে। কারণ কি? দেখো এই দেখো, আমরা সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত সবাই জানি। সালফিউরিক অ্যাসিডের গাঠনিক সংকেত, কারণ এখানে একটা OS আছে, এখানে একটা, এই জলীয় দ্রবণে 2টা হাইড্রোজেন আয়ন দেবে। তাহলে ব্যতিক্রমগুলো আমরা একটু খেয়াল করে নেব, ওগুলো জানা থাকলে আর কোনো অসুবিধা নেই। অর্থাৎ কোনো একটা অ্যাসিডে যতটা হাইড্রোজেন আয়ন দেখবো, যতটা হাইড্রোজেন থাকবে অতটাই দেবে, ব্যতিক্রম তো আছে। এবার আসো লবণের তুল্য সংখ্যা কীভাবে বের করে? কেমন? 2টা পদ্ধতিতে লবণের তুল্য সংখ্যা বের করে। একটা হচ্ছে ক্যাটায়নের, ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা তার তুল্য সংখ্যা, অর্থাৎ ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা, অথবা লবণের ক্যাটায়নের সংখ্যা ইনটু তার যুজনী, এইটাই হবে তুমি লবণের। এভাবে আমরা লবণের কি বের করতে পারবো?
লবণের তুল্য সংখ্যা বের করতে পারবো। আমার এই তিনটা জানলে আজকের লেকচারটা কমপ্লিট করতে পারবো। যে কোনো ধাতুর তুল্য সংখ্যা হচ্ছে ধাতুর যুজনী। যেমন যদি বলে ক্যালসিয়ামের তুল্য সংখ্যা কত 2, কার তার যুজনী 2। যদি বলি সোডিয়ামের তুল্য সংখ্যা 1, তার যুজনী 1। বুঝতে পারছো? অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা 3, তার যুজনী 3, তার তুল্য সংখ্যা 3। আবার জারকের তুল্য সংখ্যা সে যতটা ইলেকট্রন গ্রহণ করে, বিজারকের তুল্য সংখ্যা সে যতটা ইলেকট্রন ত্যাগ করে। ওগুলো আমাদের ধারাবাহিক জারক বিজারকে অন্য জায়গায় লাগবে। আজকে আমাদের যতটুকু লাগবে এতটুকু দেখাইলাম। তাহলে লবণের তুল্য সংখ্যা হচ্ছে লবণের ক্যাটায়নের মোট চার্জ সংখ্যা বা তার তুল্য সংখ্যা, আর অথবা লবণের ক্যাটায়নের সংখ্যা ইনটু তার যুজনী। আমরা উদাহরণে যাচ্ছি। কেমন? যেমন আমাকে যদি বলে সোডিয়াম ক্লোরাইড এক তুল্য সংখ্যা, দুইভাবে বের করতে পারবো। এটাকে বাংলায় কি হবে? সোডিয়াম আয়ন, তার চার্জ কত 1, তার তুল্য সংখ্যা 1। অথবা তুমি বলতে পারবা যে স্যার সোডিয়ামের যুজনী 1, তা সোডিয়ামের পরমাণুর সংখ্যা কি 1 ইনটু তার যুজনী 1, তার কত 1। আমাকে যদি বলে সোডিয়াম কার্বনেট, কেমন? সোডিয়াম কার্বনেট 1 কত? দেখো সোডিয়ামের প্রথম ক্যাটায়নের সংখ্যা কি 2টা, তার যুজনী 1, তার তুল্য সংখ্যা 2। আবার উল্টো বলতে পারো, এটাকে যদি বাংলে কি হবে? 2টা সোডিয়াম আয়ন আসবে। তো দুইটা সোডিয়াম আয়নের একটা আয়নের চার্জ +1, 2টা আয়নের চার্জ +2, তার তুল্য সংখ্যা 2। এভাবেও বের করতে পারবা। তবে সহজ অনেকে আমার তো ভাঙতে পারে না, বাংলায় চার্জ কত হবে বোঝে না। তো তার জন্য সহজ হচ্ছে যে ক্যাটায়নের সংখ্যা ইনটু তার যুজনী। বুঝতে পারছো? যেমন আরও আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন আমি কি যদি বলে অ্যালুমিনিয়াম অক্সাইড, কেমন? অ্যালুমিনিয়াম ক্লোরাইড, কেমন? ধরো অ্যালুমিনিয়াম ক্লোরাইড এক তুল্য সংখ্যা কত? ধরো অ্যালুমিনিয়ামের সংখ্যা 1, তার যুজনী অ্যালুমিনিয়ামের 3, অর্থাৎ 3। অথবা এটাকে বাংলায় কি হবে? অ্যালুমিনিয়ামের চার্জ 3+ হবে, তার চার্জ সংখ্যা 3। বুঝতে পারছো? এবারে এখন কেন আমি লবণেরটা টাইনা আনলাম? লবণের কি কাজ? কিছু কিছু ক্ষার আছে যাদের ভিতরে হাইড্রোক্সিল আয়ন নাই, তাহলে তার তুল্য সংখ্যা কেমনে বের করবো? আমি জানি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট, এটা কিন্তু একটা ক্ষার। বুঝতে পারো? তার তুল্য সংখ্যা কেমনে বের করবো? তাহলে এর মধ্যে তো হাইড্রোক্সিল আয়ন নাই, তার তুল্য সংখ্যা বাইর করার অনেকগুলো পদ্ধতি আছে। কেমন? তাহলে সহজ পদ্ধতি হচ্ছে যে তুমি এটাকে লবণ হিসাবে কল্পনা করবা। লবণ হিসাবে কল্পনা করলে সোডিয়ামের যুজনী 1, সোডিয়ামের সংখ্যা কি কয়টা? ক্যাটায়নের সংখ্যা 2, তার যুজনী 1, এই যে 2 হয়ে গেল। বা তাকে বাংলায় কি 2টা সোডিয়াম আয়ন হয়, তার চার্জ 2টা, যেহেতু তার টোটাল চার্জ হচ্ছে +2, 2টাই মিলে একটার +1, 2টায় +2। এভাবে আমরা করতে পারবো। কেমন? আবার যেমন আমাকে যদি বলে ক্যালসিয়াম অক্সাইড এক তুল্য সংখ্যা কত? দেখো ক্যালসিয়ামের সংখ্যা 1, যুজনী তার 2। আবার ক্যালসিয়াম বাংলায় কি হবে? ক্যালসিয়াম 2+, তার তুল্য সংখ্যা 2। বুঝতে পারছো? এই জিনিসগুলো এভাবে করা যায় যে যখন আমরা লবণ হিসাবে কল্পনা করবো। আমাকে যদি বলে ক্যালসিয়াম ক্লোরাইডের তুল্য সংখ্যা কত? দেখো 2। বুঝতে পারছো? ওকে। অর্থাৎ যে সকল ক্ষারকগুলোর হাইড্রোক্সিল আয়ন নাই, তার দ্বারা আমরা কি হিসাবে কল্পনা করব? লবণ হিসাবে কল্পনা করলে তার তুল্য সংখ্যা বের হয়ে যাবে। যেমন অ্যালুমিনিয়াম Al2O3, আমি যদি বলি এর তুল্য সংখ্যা কত? এটা 2ভাবে বের করা যায় বা 3ভাবে বের করা যায়। এটা কেমন? একটা অক্সিজেন দিয়া, ঠিক আছে? অর্থাৎ তাক আমরা ওদিকে ডিপলি যাই না, 3টা দেখালে একটা প্যাচ লাগবে। এখানে কি অ্যালুমিনিয়ামের সংখ্যা 2, তার যুজনী 3, তাহলে 6, তার তুল্য সংখ্যা কত? 6। এগুলো আমরা ডিটেলস আলোচনা করব ওই যখন আমরা তুল্য সংখ্যা, অম্লত্ব, ক্ষারকত্ব টপিক্সে যাব ওখানে। তো যাই হোক, তারপর আমরা কিছুটা জানলাম। তো এখন দেখো আমাকে যদি বলে সালফিউরিক অ্যাসিড, এই দেখো সালফিউরিক অ্যাসিডের তুল্য বল, কারণ আমরা তুল্য বল না জানলে নর্মালিটি জানবো না, এই জন্য ডিটেলসে গেলাম যে সালফিউরিক অ্যাসিডের তুল্য বল। তো সালফিউরিক আণবিক বল কত? 98, তার তুল্য সংখ্যা কত? 2। একটু আগে দেখলাম সালফিউরিক অ্যাসিডের তুল্য সংখ্যা 2টা হাইড্রোজেন আয়ন আসে, কত? 49। কেমন? আমাকে যদি বলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তুল্য বল কত? তো হাইড্রোক্লোরিক অ্যাসিড 36.5, তার আণবিক বল, তার তুল্য সংখ্যা হচ্ছে 1, অর্থাৎ 36.5, তার তুল্য বল এবং মোলার বল সমান। দেখো তার মোলার বল 36.5, মোলার বল মানে কি? তার আণবিক বল। আণবিক বল মানে তার মোলার বল, ঠিক না? মোলার বল বা তার আণবিক বল 36.5, তার তুল্য বল কত? 36.5, যেহেতু তার তুল্য সংখ্যা কত? 1, একটা হাইড্রোজেন আয়ন আছে। কেমন? একইভাবে সোডিয়াম হাইড্রোক্সাইড এর তুল্য বল কত হবে? ক্ষারের আণবিক বল 40, তার তুল্য সংখ্যা কত? 1। তো কত? অর্থাৎ তার মোলার বল তুল্য বল সমান, যেহেতু তার মধ্যে একটা হাইড্রোক্সিল আয়ন আছে। আমি যদি বলি সোডিয়াম কার্বনেট, কেমন? আমি যদি বলি সোডিয়াম কার্বনেটের তুল্য বল কত? এর আণবিক বল 106,
তার তুল্য সংখ্যা হচ্ছে 2, একটু আগে আমরা দেখাইছি তার তুল্য সংখ্যা কেমনে বের করে, তার কত 53। তো এভাবে আমরা অ্যাসিড ক্ষারের কি বের করতে পারি, তুল্য বর না না জানলে আমরা কি জানবো না, নরমালিটি একটুও বুঝবো না। ঠিক আছে, তাহলে আমরা দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের কিন্তু তুল্য বর মোলার বর সমান, অর্থাৎ তার আণবিক বরই তো মোলার বর, অর্থাৎ আণবিক বর এবং তুল্য বর সমান। ওকে, আচ্ছা, আর তুল্য সংখ্যাটা হচ্ছে মূলত তার এই যে অ্যাসিডের তুল্য সংখ্যাই তার ক্ষারকত্ব, আর ক্ষারকের তুল্য সংখ্যা অম্লত্ব, উল্টা, এগুলো আমরা পরে আলোচনা করব, ওদিকে আজকাল যাব না। তাই আমরা মোটামুটি তুল্য সংখ্যা বের করা শিখে গেছি। এখন আমরা নর্মাল একটি সংজ্ঞা পড়ব, যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের আয়তন, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের আয়তনে দ্রবীভূত দ্রবের তুল্য বরকে ওই দ্রবণের নরমালিটি বলা হয়, ওই দ্রবণের নরমালিটি বলা হয়। কেমন? আচ্ছা, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের আয়তনে দ্রবীভূত দ্রবের তুল্য বরকে ওই দ্রবণের নরমালিটি বলা হয়। তাহলে নরমালিটি সমান হচ্ছে তোমার W × 1000 আর E × B। কেমন? এখানে W দ্রবের বর, E দ্রবের তুল্য বর, আর B হচ্ছে দ্রবণের আয়তন, আয়তন। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে নরমালিটির রাশিমালাটা আমরা দেখলাম। নরমালিটি কার সাথে সম্পর্কিত? দ্রবণের আয়তনের সাথে। যদি আয়তনের সাথে সম্পর্কিত থাকলে অবশ্যই এটা নির্দিষ্ট তাপমাত্রা বলতে হবে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের আয়তনে দ্রবীভূত দ্রবের তুল্য বরকে ওই দ্রবণের কি নরমালিটি বলা হয়। যেমন তোমাকে যদি বলে 1 নরমাল দ্রবণ বলতে কি বুঝো? 1 নরমাল দ্রবণ অর্থাৎ এখানে 1 লিটার পানি নিব, ধরো 1 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বলতে কি বুঝো? কেমন? 1 নরমাল সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তাহলে এখানে কি, অর্থাৎ 1 লিটার পানি নিব, 1 লিটার পানিতে কত সোডিয়াম হাইড্রোক্সাইডের কত গ্রাম? 40 গ্রাম দ্রবীভূত করব, যেহেতু তার তুল্য বর 40। আমি যদি বলে 1 নরমাল সালফিউরিক অ্যাসিড, তাহলে 1 নরমাল সালফিউরিক অ্যাসিড বলতে এখানে কত, আমরা 1 লিটার দ্রবণে কতটুকু সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত করব? 49 গ্রাম। কারণ তার 1 নরমাল কিন্তু 49 গ্রাম, মানে একটু আগে দেখাইছি যে 98 কত দ্বারা, তার তুল্য সংখ্যা দ্বারা ভাঙিত হয়। অর্থাৎ আমি 49 গ্রাম দ্রবীভূত করলে এটা হবে 1 নরমাল সালফিউরিক অ্যাসিড। আর যদি বলে 1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণ, তাহলে কতটুকু দ্রবীভূত করবো? এখানে আমরা 98 গ্রাম দ্রবীভূত করবো, 98 গ্রাম 1 লিটারে, অর্থাৎ 1 মোল মানে 98 গ্রাম দ্রবীভূত করবো। তাহলে বুঝতে পারছো মোলার দ্রবণ আর নরমাল দ্রবণের মধ্যে কি পার্থক্য? বুঝতে পারছো? নরমাল দ্রবণ হচ্ছে তার তুল্য বর দ্রবীভূত থাকে, আর মোলার দ্রবণ হচ্ছে তার আণবিক বর দ্রবীভূত থাকে, তার আণবিক বর কতটুক দ্রবীভূত থাকে। বুঝতে পারছো? 1 লিটার দ্রবণ। আচ্ছা, এখন আমরা তো এই নরমাল দ্রবণ, নরমালিটি জিনিসটা বুঝতে পারলাম। এখন দেখো নরমাল দ্রবণ কি। নরমাল দ্রবণ, তাহলে নরমাল দ্রবণের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের আয়তনে 1 গ্রাম তুল্য বর দ্রবীভূত থাকলে তাকে বলা হয় ওই দ্রবণের নরমালিটি। ঠিক আছে, তাহলে নরমাল দ্রবণের সংজ্ঞাটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের আয়তনে 1 গ্রাম তুল্য দ্রব, 1 গ্রাম তুল্য দ্রবমানি, অর্থাৎ 1 গ্রাম তুল্য দ্রবমানি দ্রবের তুল্য বর। ঠিক আছে, দ্রবীভূত থাকলে তাকে নরমাল দ্রবণ বলা হয়। তাহলে সংজ্ঞাটা আমি একটু লিখে দেই। নরমাল দ্রবণের সংজ্ঞাটা যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের আয়তনে, কেমন? 1 লিটার দ্রবণের আয়তনে 1 গ্রাম তুল্য দ্রব দ্রবীভূত থাকলে তাকে নরমাল দ্রবণ বলে। বুঝতে পারছো?
অর্থাৎ তাকে নরমাল দ্রবণ বলা হয়। তাহলে আমরা নরমাল দ্রবণ কি জিনিস আমরা পালাতে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি কোনো পদার্থের 1 গ্রাম তুল্য দ্রবীভূত থাকে, ওইটি হচ্ছে নরমাল দ্রবণ। এখন আসো এই তাহলে নরমালিটিও কি তাপমাত্রার উপর নির্ভরশীল। কেন? নরমালিটি তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়, যদিও নরমালিটির তেমন কোনো পরীক্ষাতে কিছু আসে না, সংজ্ঞাটা মনে রাখতে পারলেই হবে। তাহলে নরমালিটি তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়। কেন? নরমালিটি দ্রবণের আয়তনের সাথে সম্পর্কিত। তাপমাত্রা বাড়ালে দ্রবণের আয়তন পরিবর্তিত হয়, এই কারণে নরমালিটি ও পরিবর্তিত হয়। তাহলে এখন আমি 3টা রাশি পড়লাম, মোলারিটি, নরমালিটি, মোলালিটি। এখন আমি যদি বলি মোলারিটি, নরমালিটি, মোলালিটি কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল ব্যাখ্যা করো, পারবো না আমরা। এর মধ্যে মোলারিটি আর নরমালিটি দ্রবণের আয়তনের সাথে সম্পর্কিত, তাই তারা তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয়। আর মোলালিটি দ্রবণের আয়তনের সাথে সম্পর্কিত না, তাপমাত্রা দ্বারা প্রভাবিত হয় না। তাই এই 3টার মধ্যে কোনটা ব্যবহার অধিক উপযোগী? মোলালিটি। কারণ নরমালিটি, মোলালিটি সময়ের সাথে সাথে তাপমাত্রা বাড়লে কি হয়, তাপমাত্রা বাড়লেই সময়ের সাথে সাথে কী হয়ে যায়, তাদের ঘনমাত্রা পরিবর্তিত হয়ে যায়। তাই এটি ব্যবহার করা এই সুবিধাজনক না। কারণ তুমি একটা দ্রবণের আজকে কি করলা, একটা ঘনমাত্রা নির্ণয় করলা। কেমন? যদি একটা দ্রবণের একটা ঘনমাত্রা নির্ণয় করলা যদি মোলারিটিতে, ধরো আজকে তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কালকা তুমি তাপমাত্রা 35 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই ঘনমাত্রা আর ঠিক নাই, পরিবর্তিত হয়ে গেছে। তোমাকে আবার এটাকে স্ট্যান্ডার্ড করে তার ঘনমাত্রা বের করতে হয়। আর যদি মোলাল দ্রবণ নিয়ে কাজ করো তাহলে তোমার তাপমাত্রা বাড়ুক বা কমুক, অর্থাৎ ঘনমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। তাই মোলালিটি ব্যবহার উপযোগী। কেমন? আচ্ছা, আমরা ব্যাপক আলোচনা করলাম। এবার এখান থেকে ছোট্ট একটা সম্পর্ক আছে। কেমন? যে নরমালিটি, নরমালিটি সমান সমান মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। অর্থাৎ মোলারিটি এবং নরমালিটি এবং মোলালিটির মধ্যে যে সম্পর্ক, কেমন? এটা হচ্ছে নরমালিটি এবং মোলারিটির মধ্যে সম্পর্ক। নরমালিটি সমান সমান মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। এখান থেকে আমি মোলারিটি বের করতে পারি। তো মোলারিটি সমান সমান কী হবে বলো তো? নরমালিটি বাই কি? তুল্য সংখ্যা। অনেক বড় অঙ্ক, এই সূত্র জানা থাকলে তুমি 10 সেকেন্ডের মধ্যে অঙ্কগুলো করে নিতে পারবে। আচ্ছা, আমাকে যদি বলে 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে নরমালিটিতে প্রকাশ করো, নরমালিটিতে কি প্রকাশ করো, আমরা পারবো না। দেখো তাহলে আমরা কি পড়বো? আমরা জানি এই যে সূত্রের মধ্যে আমরা সংক্ষেপে সূত্রটাকে লিখতে পারি n সমান সমান me। দেখো m হচ্ছে নরমালিটি, m হচ্ছে তার মোলারিটি, e হচ্ছে তার তুল্য সংখ্যা। তাহলে দেখো আমরা এই 0.1 মোলার সালফিউরিক অ্যাসিড দ্রবণকে নরমালিটিতে প্রকাশ করবো। জাস্ট এমসিকিউতে আসবে। তাহলে নরমালিটিতে লিখি কি? তার মোলারিটি কত দেওয়া আছে? 0.1, তার তুল্য সংখ্যা 2, তা কত হয়? 0.2 মোলার। দেখছো খুব সহজে আমরা মোলারিটিকে কি কিসে নিতে পারি? নরমালিটিতে প্রকাশ করতে পারি। আবার যদি আসতো 1 নরমাল সালফিউরিক অ্যাসিড দ্রবণকে মোলারিটিতে প্রকাশ করো, মোলারিটিতে প্রকাশ করো, তাহলে আমার কি হইতো? সূত্রটা হচ্ছে আমরা জানি n সমান সমান me, অর্থাৎ m সমান সমান হচ্ছে n বাই কি e। তাহলে n হচ্ছে কত? 0.1, আর তার নরমালিটিতে প্রকাশ করব না, কিসে দেওয়া আছে? নরমালিটিতে, এটাকে মোলারিটিতে প্রকাশ করবে, এই তো। তাহলে তা কি 2 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে ভাগ দিলে যা আসে এটাই অ্যান্সার হবে। আশা করি আমরা এই ধরনের অঙ্ক পারবো, জাস্ট এমসিকিউর জন্য। আর এই সূত্র না জানলে তোমাকে কনভার্ট করে বের করাটা সো মাচ ডিফিকাল্ট, বুঝছো? এইবার এটাই সহজ। ওকে, তারপর একটা প্রশ্ন এখানে, যে প্রশ্ন হচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি ও নরমালিটি সমান কেন? পারবো না আমরা? যে কোনো একটা দিয়ে পরীক্ষাতে আসতে পারে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলারিটি নরমালিটি সমান কেন ব্যাখ্যা করো, বা সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি নরমালিটি সমান কেন ব্যাখ্যা করো। ইচ্ছা করলে তুমি সংজ্ঞা আগে দিতে পারো, সংজ্ঞাটা লিখে বলবা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোলার বল এবং তুল্য বল সমান। যে হাইড্রোক্লোরিক অ্যাসিড কি 36.5, এটা কি এত, এটা তার মোলার বল, এটা তার মোলার বল এবং নরমাল বল, তুল্য সংখ্যা, তুল্য বল এবং মোলার বল সমান কার? হাইড্রোক্লোরিক অ্যাসিডের। একটু আগে আমরা দেখাইছি সোডিয়াম হাইড্রোক্সাইডের কেউ তুল্য বল মোলার বল সমান, তাই তাদের মোলারিটি নরমালিটি সমান।
বুঝতে পারছো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুল্যবর কত তার 40, তুল্যবর হচ্ছে তার নর্মালিটি 1 লিটার দ্রবণে, ঠিক না? আর তার তার মোলার বর কত? 40, ঠিক আছে? তার মোলার বর আর তুল্যবর সমান, যার কারণে মোলারিটি নর্মালিটি সমান। একইভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রশ্নগুলোর উত্তর আমার লেকচার সেটা দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখতে পারবা। আর বেসিক জানা থাকলে তো তোমার মুখস্থ রাখার দরকার নেই। ওকে, তারপর আমরা চলে যাব যে টপিকসে, সেটা হচ্ছে তোমার আর দুটো টপিকস নিয়ে আলোচনা করে শেষ করে দিব। প্রমাণ দ্রবণ, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। প্রমাণ দ্রবণ, আচ্ছা তাহলে প্রমাণ দ্রবণ কি জিনিস, কেমন? প্রমাণ দ্রবণ খুব দ্রুত আমি আলোচনা করব। যে দ্রবণের গণমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। যে দ্রবণের গণমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। প্রমাণ দ্রবণ বলে। সংজ্ঞাটা অনেক ইম্পর্টেন্ট, সহজ সংজ্ঞা কিন্তু পরীক্ষাতে আসে। প্রমাণ দ্রবণ, যে দ্রবণের গণমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ। তাহলে কোন দ্রবণের গণমাত্রা সঠিকভাবে জানা থাকে? যদি কোনো দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর বা মূল সংখ্যা এবং তার আয়তন জানা থাকে, ওইটাই তার প্রমাণ দ্রবণ। যেমন আমি যদি বলি 1 লিটার দ্রবণ, তুমি যদি বলো 1 মোল পদার্থ দ্রবীভূত, কত মোল? 1 মোল, তখন তুমি কিন্তু বলতে পারো স্যার এই দ্রবণের গণমাত্রা কত? 1 মোলার। আমরা গত ক্লাসে শিখাইছি। তাহলে মোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ। এখন পরীক্ষাতে যদি আসে মোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো, আগে সংজ্ঞা লিখবা। যে দ্রবণের গণমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। যেমন মোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ, কারণ এখানে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 1 মোল পদার্থ দ্রবীভূত থাকে, তাই এর গণমাত্রা কি নির্দিষ্ট, অর্থাৎ 1 মোলার, নির্দিষ্ট তার গণমাত্রা। এই কারণে মোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ অনেক ইম্পর্টেন্ট। আবার আসে দেখাও যে ডেসিমোলার দ্রবণ, অনেকবার বোর্ডে আসছে। ডেসিমোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ পারবো না আমরা? ডেসিমোলার দ্রবণ আগে সংজ্ঞা লিখবো। যে দ্রবণের গণমাত্রা সঠিকভাবে জানা থাকে তাকে প্রমাণ দ্রবণ বলে। ডেসিমোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ, কারণ ডেসিমোলার দ্রবণ নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের আয়তনে কত মোল? 0.1 মোল দ্রবীভূত থাকে, তাই তার গণমাত্রা নির্দিষ্ট। কেন নির্দিষ্ট? অর্থাৎ তার গণমাত্রা হবে 0.1 মোলার। এই কারণে ডেসিমোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ। একইভাবে সেন্টিমোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ, মিলিমোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ, সেমিমোলার দ্রবণও প্রমাণ দ্রবণ। একইভাবে লিখবা। যদি বলে সেমিমোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ, সংজ্ঞা লিখবা। অর্থাৎ দেখেন নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের আয়তনে কত মোল? 0.5 মোল দ্রবীভূত। এই কারণে এর গণমাত্রা কত? নির্দিষ্ট, অর্থাৎ কত? 0.5 মোলার। যেহেতু তার গণমাত্রা নির্দিষ্ট, অর্থাৎ জানি, এটা একটা জানা গণমাত্রার দ্রবণ। কি দ্রবণ? সেমিমোলার দ্রবণ একটা জানা গণমাত্রার দ্রবণ। অর্থাৎ এখানে 1 লিটার দ্রবণে কোনো পদার্থের 0.5 মোল দ্রবীভূত আছে। এই কারণে সেমিমোলার দ্রবণ, প্রমাণ দ্রবণ। বুঝতে পারছি? ওটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি তোমাদের পরীক্ষা নিলে এখন তুমি দিব যে মোলার দ্রবণ বা সেমিমোলার দ্রবণ বা ডেসিমোলার দ্রবণ একটি প্রমাণ দ্রবণ ব্যাখ্যা করো। অনেক ইম্পর্টেন্ট। আজকের সর্বশেষ টপিকস কেমন, সেটা হচ্ছে এইটাও আমি তোমাদের পরে ফেলছি, তোমাদের ফার্স্ট ইয়ারে ল্যাবরেটরি ব্যবহারে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। কেমন? যেমন আমরা ল্যাবরেটরি যখন যাব দেখবা কিছু দ্রবণ একবারে দ্রবণ সলিউশন বা দ্রবণ বানিয়ে রাখছে, সময়ের সাথে দ্রবণের কোনো গণমাত্রার কোনো চেঞ্জ হয় না। 2-1 বছরের গণমাত্রায় কি ওই দ্রবণটা বারবার ইউজ করা যায়। আবার কিছু দ্রবণ আছে একবার বানালো 1 ঘন্টা পরে বা 5-7 ঘন্টা পরে বা একদিন পরে তার গণমাত্রা চেঞ্জ হয়ে যায়। এই দ্রবণ প্রস্তুতির উপর ভিত্তি করে বিশেষ করে পদার্থকে সাধারণত 2 ভাগে ভাগ করছে। কেমন? এই দ্রবণের গণমাত্রার পরিবর্তন বা কোনগুলোর পরিবর্তিত হবে, কোনগুলো পরিবর্তন হবে না, এর উপরে ভিত্তি করে। সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেহেতু সংজ্ঞাগুলোকে সহজ আমি আর লিখলাম না, বলে দিই। কেমন? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যে সকল পদার্থ প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না, বায়ুর উপাদান বলতে জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি দ্বারা আক্রান্ত হয় না বলে তাদের গণমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত থাকে, তাদের কি বলা হয়? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এইটা একটু লিখে দিই আমি, যে সকল পদার্থ প্রকৃতিতে, কেমন? প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়,
পাওয়া যায়। তারা বায়ুর উপাদান দ্বারা, তারা বায়ুর কি উপাদান দ্বারা আক্রান্ত হয় না বলে গণমাত্রার পরিবর্তন হয় না, গণমাত্রার পরিবর্তন হয় না, তাদেরকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা হয়। তাহলে যে সকল পদার্থ প্রকৃতি বিশুদ্ধ অবস্থা পাওয়া যায় তারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না বলে তাদের গণমাত্রার পরিবর্তন হয় না, তাদেরকে আমরা বলি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। অর্থাৎ একবার এদের দ্রবণ যদি তুমি বানিয়ে রেখে দাও, সময়ের সাথে সাথে এদের গণমাত্রার কোনো পরিবর্তন হবে না, কারণ তারা বায়ুর জলীয় বাষ্প দ্বারা আক্রান্ত হয় না, এই কারণে। কেমন? আচ্ছা, কারা কারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? 1 নাম্বার, খুব কম পৃথিবীতে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের সংখ্যা, অনার্দ্র সোডিয়াম কার্বনেট দ্রবণ, শুকনো। কেমন? 2 নাম্বার, অক্সালিক অ্যাসিড, তোমরা জানো তার সংকেত H2C2O4। তারপর পটাশিয়াম ডাইক্রোমেট। কেমন? পটাশিয়াম ডাইক্রোমেট। কেমন? K2Cr2। বিভিন্ন বইয়ে 3টা দেওয়া আছে, আরও থাকতে পারে, যাই হোক যত জায়গায় তুমি উদাহরণ হিসাবে দেখবে 3টাই দেওয়া আছে। তাহলে এগুলো হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? এটার উল্টাটা। আচ্ছা, এখন যদি তোমার অনুধাবনমূলক প্রশ্নে আসে, দেখাও যে সোডিয়াম কার্বনের একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, পারবো না, সংখ্যা লিখব। যে সকল পদার্থ প্রকৃতি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, যাদের দ্বারা তৈরিকৃত দ্রবণ বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না, ফলে সময়ের সাথে সাথে গণমাত্রার পরিবর্তন হয় না, তাদেরকে আমরা কি বলি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন সোডিয়াম কার্বনেট প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় প্রাকৃতিতে। সোডিয়াম কার্বনেট দ্রবণের গণমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় না, বা এই সোডিয়াম কার্বনেট বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় না, যার কারণে তার গণমাত্রার পরিবর্তন হয় না, যার কারণে এটি একটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কেমন? এবার এসো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ একেবারে এটার সম্পূর্ণ বিপরীত। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে? একেবারে সম্পূর্ণ বিপরীত। যে সকল পদার্থ প্রকৃতির বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না, যারা বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয়ে বলে তাদের গণমাত্রার সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যায়, তাদেরকে বলে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপর কি সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি 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 হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। অর্থাৎ ওই 3টা ব্যতীত ম্যাক্সিমাম সবই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তবে একটু মনে রাখার সিস্টেম আছে, ছোট্ট একটু নোট আছে। কেমন? ছোট্ট একটু নোট যে সকল যৌগে, কেমন, সি লেটারটা, এই যে সি লেটার, সি লেটার বা বর্ণ সি লেটার থাকবে, তারা প্রাইমারি। একটু ব্র্যাকেটে লিখে দিলাম, এত ব্যতীত, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যতীত, তারা প্রাইমারি। অর্থাৎ যে সকল যৌগে সি লেটারটা থাকবে, কেমন, সি লেটার থাকবে, তারা প্রাইমারি, আর বাদ বাকি সব কি সেকেন্ডারি। কি বাদ দিয়া? শুধু হাইড্রোক্লোরিক অ্যাসিড বাদ দিয়া, যাদের মধ্যে সি থাকবে তারা সবাই প্রাইমারি। একটু আগে দেখো আমরা সোডিয়াম কার্বনেট লিখছিলাম, দেখো এখানে কিন্তু সি আছে। পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, কি আছে? সি বন্ড, সি লেটারটা আছে। কেমন? তারপর আমরা কি দেখাইছি? অক্সালিক অ্যাসিড H2C2O4, সি আছে। কিন্তু একমাত্র হাইড্রোক্লোরিক অ্যাসিডে সি আছে। কেমন? HCl, এই যে সি বর্ণটা আছে, কিন্তু এটা সেকেন্ডারি। বুঝছো? একটু ব্যতিক্রম তো লিখেছি, হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যতীত। আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। আর এখান থেকে অনুধাবনমূলক প্রশ্ন যদি আসে, দেখাও যে সালফিউরিক অ্যাসিড একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, পারবো না, যে সংজ্ঞা লিখবো যে সালফিউরিক অ্যাসিড একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, এটা প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। আর সালফিউরিক অ্যাসিড পানি আকর্ষী পদার্থ, অর্থাৎ সে বায়ুর উপাদান দ্বারা আক্রান্ত হয় এবং তার গণমাত্রার পরিবর্তন হয়, মানে সালফিউরিক অ্যাসিডের দ্রবণের গণমাত্রার পরিবর্তিত হয়, যার কারণে সালফিউরিক অ্যাসিড একটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের লেকচারে একেবারে সহজ, জাস্ট কিছু সংজ্ঞা আর অনুধাবনমূলক প্রশ্ন আর এমসিকিউ, শেষ। এখানে কোনো সৃজনশীল নাই। এই পর্যন্ত আমাদের কোনো সৃজনশীল টপিকস আসে নাই, আমাদের নেক্সট ক্লাসে আসবে। পিপিএম, পিপিবি,
পিপিটি, এই টপিকসগুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।